আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত 1.5 বছর ধরে অতিমারী পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা বারবার ঘোরাফেরা করছে, স্কুল কবে খুলবে? এ নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন যে স্কুল খোলা উচিত, কেউ বলছেন যে এখনই স্কুল খোলা মানে বাচ্চাদের বিপদের মধ্যে এনে ফেলা, বিশেষ করে যখন বাচ্চাদের জন্য ভ্যাকসিন এখনো অবধি সেটা এসে পৌঁছয়নি বাজারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ইঙ্গিত দিয়েছেন যে পুজোর পর সবকিছু যদি ঠিকঠাক চলে তাহলে পুজোর পর থেকে অল্টারনেট ডেজে ক্লাসের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তিনি। অন্যদিকে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি তারা যে রিপোর্টটা দিচ্ছে সেটাতেও কিন্তু স্কুল খোলার পক্ষেই মত যে আসলে এই অতিমারী পরিস্থিতির নীরব শিকার শিশু কিশোররা, যারা দিনের পর দিন স্কুলে যেতে পারছে না, বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে পারছে না, স্বাভাবিক তাদের যে বিকাশ, যে স্বাভাবিক বন্ধুত্ব, সামাজিকতা, সেই সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ক্রমশ আরও অন্ধকারের গ্রাসে পড়ে যাচ্ছে। অভিভাবকরা তারাই বা কি বলছেন, চিকিৎসকরা কি বলছেন, মনোবিদরা কি বলছেন, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবো আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বৈশানর চ্যাটার্জি, সিপিআইএম এর তরফ থেকে সৃজন ভট্টাচার্য রয়েছেন, বিশিষ্ট মনোবিদ রিমা মুখার্জি, শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরিশ সরকার এবং প্রতিচি ট্রাস্টের গবেষক সাবির আহমেদ। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই আমরা দেখে নেব অনলাইন থেকে স্কুলের লাইনে সব ঠিকঠাক চললেও আর হয়তো 2 মাসের অপেক্ষা, পুজোর পরই একদিন অন্তর স্কুল কলেজ চালুর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সবকিছুর মধ্যে দাঁড়িয়ে কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা সেটাও ভাবাচ্ছে। 1.5 বছর ধরে ঘরবন্দি জীবন, ভার্চুয়ালি যোগাযোগ, ভার্চুয়ালি আড্ডা, স্কুল ও কলেজ জীবনটাই একেবারে বদলে গিয়েছে। এই পরিস্থিতিতে পুজোর পর স্কুল কলেজ খোলার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। আফটার পুজো ভ্যাকেশন আমরা চেষ্টা করব এভরি অল্টারনেটিভ ডে যদি স্কুলটা খোলা যায়, স্কুল কলেজগুলো আফটার দ্য পূজা ভ্যাকেশন। বেশ কয়েক মাস পর স্কুল খোলার ইঙ্গিত পড়ুয়াদের এক বুক টাটকা হাওয়ার মতো। প্র্যাকটিক্যাল জিনিসগুলো যেমন অফলাইনে হয় না, সেরকম স্কুল না খোলায় হচ্ছে আমাদের মেন্টাল প্রেশারটাও বাড়ছে। আমাদের স্কুল খুললে যে বন্ধু বান্ধবের সাথে কথা হয়, দেখা হয়, খেলাধুলাটাও হয়, সেটাতে মানে চাপ মেন্টালি কমে। কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে স্কুল কলেজ চালু করতে হবে, সেটা হিতে বিপরীত হবে না তো? চালু তো করতেই হবে এবং তার জন্য আমার পার্সোনাল মনে হয় যে যারা শিক্ষক এবং যে অশিক্ষক কর্মী আছেন তাদেরকে সম্পূর্ণরূপে ভ্যাকসিনেট করে দেওয়া এবং তারপরে তাহলে চালু করার চেষ্টা করাই যেতে পারে। কারণ এখনও অবধি আমরা দুটো ওয়েভে এটুকু দেখেছি যে শিশুদের কোভিড একই চান্স, আলাদা কিছু নেই, ইকুয়াল চান্স থাকে এবং শিশুদের কিন্তু সিভিয়ার কোভিডের চান্স যথেষ্টই কম। তো সর্দি কাশি জ্বর তো আমাদের লেগেই থাকে, তাহলে কি আমরা পড়াশোনা বন্ধ করে বসে থাকি? আমি যে খুব বেশি পক্ষপাতী এক্ষুনি নয়, বাট আই উইল ওয়েট ফর যে থার্ড ওয়েভ আসছে কি না। 2 দিন স্কুল হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল, তার মধ্যে হয়তো দেখা গেল যে স্কুলে নিতে যে বেশ কিছু দাদু দিদা এফেক্টেড হয়ে গেল, কারণ অনেক সময় বাবা মা যেতে পারে না বিকজ দে আর ওয়ার্কিং। তো সেগুলো আমাদেরকে অ্যাজ এ হোল টোটাল ব্যাপারটা দেখতে হবে, যে যার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না। অক্টোবরে আসতে পারে 12 বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিন। শুক্রবারই সেই ইঙ্গিত মিলেছে। তবে স্কুল খোলা নিয়ে শহরের বিশেষজ্ঞ চিকিৎসকরা কার্যত দুভাগ। নির্দিষ্ট গাইডলাইন মেনে স্কুল খোলা সুপারিশ করছেন চিকিৎসকরা। শিক্ষক ও স্কুলের কর্মীদের 100% ভ্যাকসিনেশন, অভিভাবকদেরও ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। পড়ুয়াদের ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আনতে হবে, প্রয়োজনে 2 স্লটে ক্লাস করা যেতে পারে। শিক্ষকদের বড় অংশ দ্রুত স্কুল খোলার পক্ষে। মানসিকভাবে খানিকটা হলেও কিন্তু ছাত্রছাত্রীরা একটু বিপর্যস্ত অবস্থাতে আছে। এই পরিপ্রেক্ষিতে বিবেচনা করে যদি আরেকটু আগে খোলার কোনো ব্যবস্থা করা যায় কি না, তবে নিঃসন্দেহে এটা সরকারের ভাবনা চিন্তা, কারণ সরকার কিন্তু অনেকটা বৃহত্তর প্রেক্ষাপটে ভাবতে হয়। সুতরাং এটা আমাদের তরফ থেকে একটা অনুরোধ রইল। মোটামুটি আমরা শিক্ষক এবং অ্যাডমিনিস্ট্রেশন অনেকটাই তৈরি। সরকারিভাবে যদি ঘোষণা করা হয় তাহলে স্কুল আশা করি আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে, এবং যদি সেটা অল্টারনেট ডেটে হয় 5-6 একদিন, 7-8 একদিন, তাহলে খুব ভালো হয়। তবে অনেক অভিভাবকের মনে একরাশ আশঙ্কা, অনেক প্রশ্ন। ভ্যাকসিনেশন নিয়ে কিভাবে নিশ্চিত হওয়া সম্ভব? সব স্কুলে কি কোভিড বিধি মেনে ক্লাস চলবে? স্কুল বাস বা পরিবহন নিয়ে কি ব্যবস্থা? এসব প্রশ্নের উত্তর নেই। উত্তর আদৌ মিলবে কিনা জানা নেই। কোভিডের তৃতীয় ঢেউ কবে কিভাবে আসবে তাও অজানা। স্কুল খোলার আশার মধ্যেও তাড়া করছে অনিশ্চয়তা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি
বৈশ্যানরদার কাছে শুরুতে আসবো। বৈশ্যানরদা, সামনে উৎসবের মরশুম এবং তৃতীয় ঢেউয়ের আশঙ্কা সেটা এখন অবধি তাড়া করে ফিরছে ঠিকই। স্কুল খোলার পক্ষে শিক্ষকদের একটা বড় অংশ তারা মত দিচ্ছেন, মনোবিদরা তারা মত দিচ্ছেন, কিন্তু একই সঙ্গে আশঙ্কার একটা বাতাবরণও তো রয়েছে। সেখানে দাঁড়িয়ে পুজোর পর স্কুল খোলাটা কত বড় চ্যালেঞ্জের? দেখুন, আমি যে বিষয়টা বুঝি, মুখ্যমন্ত্রী কালকে যে ঘোষণাটা করেছেন সেটা থেকে এটা বোঝা যাচ্ছে যে সরকার ইতিবাচকভাবে, সদর্থকভাবেই চেষ্টা করছেন যে বাচ্চাদের যাতে স্কুলে যাওয়া একদিন অন্তর একদিন, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে এবং এটা বাস্তবায়িত করার চেষ্টা হচ্ছে। এবং এটাও ঘটনা যে স্কুলে বা কলেজে না যেতে পেরে স্টুডেন্টদের মধ্যে একটা ওই যে ওদের একটা বন্ধুবান্ধবের সাথে মেশা, কলেজে যাওয়া, স্কুলে যাওয়া, পড়াশুনো করা, যে একটা গ্রুমিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের একটা মনের ওপরে একটা এতদিন ধরে তারা যেতে পারছে না স্কুলে বা কলেজে, এটা একটা বিষয় আছে। একই সঙ্গে আমাদের এই দিকটাও নজর রাখতে হচ্ছে যে কোভিড প্রোটোকল মানা, বিধিনিষেধ মানা এবং ভ্যাকসিনেশন। কলকাতা পৌরসভা, যেহেতু আমি প্রশাসক মণ্ডলীর সদস্য আছি, আমি জানি প্রায় ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ মিলিয়ে প্রায় 48 লক্ষ লোকে কলকাতার শহরে তাদেরকে ভ্যাকসিনেট করা হয়েছে, বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেট করা হচ্ছে। তো আমরা চাই যে ভ্যাকসিনেশন করে এবং কোভিড প্রোটোকল মেনে, যেটা মুখ্যমন্ত্রী যেটা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন, যেটা তার বক্তব্য থেকে উঠে আসছে, যে এটা খুললে আস্তে আস্তে যদি একদিন অন্তর একদিন করতে করতে যদি স্কুলের ছাত্রছাত্রীরা বা কলেজের ছাত্রছাত্রীরা যেতে থাকেন, তাহলে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় সেটা আবার পরের দিকে ফুল প্লেসেড করা যাবে। কিন্তু পাশাপাশি এটাও নজর রাখছেন উনি যাতে কোভিড প্রোটোকলটা মানা যায় এবং ভ্যাকসিনেশনটা করা যায়। সেন্ট্রাল গভর্নমেন্ট ভ্যাকসিনেশন সেভাবে পাঠাতো, তাহলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, অন্তত কলকাতা অঞ্চলে, কলকাতা পৌরসভার তরফে আমরা আছি বলে দেখেছি যে চেষ্টা চলছে যাতে সমস্ত মানুষকে ভ্যাকসিনেট করা যায়, এবং সেই জন্য আমরা করার চেষ্টাও করছি। কিন্তু এখন তো কোভিড শিল্ডের কয়েকদিন ধরে সাপ্লাই কম আছে, তো সেই সমস্ত বিষয়ের দিকটা দেখতে হবে। এবং আমার নিজের ধারণা যে এটা যদি পুজোর পরে যদি এটা সিদ্ধান্তটাকে কার্যকর করা যায় আস্তে আস্তে, সকলের মতামত নিয়েই আলোচনা চলছে যখন, নিশ্চয়ই উনি চিন্তা ভাবনা করেই মুখ্যমন্ত্রী। সৃজন, পুজোর পর থেকে স্কুল খোলার ব্যাপারে পরিকল্পনা যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং অল্টারনেট ডেজে ক্লাস, এটা সম্পর্কে কি মনে হয়, কতটা কার্যকরী হতে পারে? মৌপিয়াদি, আমায় একটু সময় দিও। আমরা স্কুল কলেজ খোলার পক্ষে দীর্ঘদিন আন্দোলন করছি, আমার কতগুলো কথা বলার আছে। সেটা হচ্ছে, এই আলোচনাটা দুটো পার্ট আছে। এক হলো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রোচ, কোভিডকে ব্যবহার করে প্র্যাকটিক্যালি অজুহাত হিসেবে খাড়া করে অনলাইন ক্লাস, অনলাইন এডুকেশন, এডটেক ইন্ডাস্ট্রিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার একটা বিরাট চেষ্টা দীর্ঘদিন ধরে কেন্দ্রের সরকারের শিক্ষানীতি ইত্যাদির মাধ্যমে চলছে। বাইজুসের মতো কোম্পানি, তারা ইন্ডিয়ান ক্রিকেট টিমের স্পন্সর হয়ে গিয়েছে স্কুল কলেজ না খোলার ফলে, অনলাইন ক্লাস করিয়ে করিয়ে ব্যবসা ফেদে না। ঠিক আছে, আমি বোঝার জন্য বলছি। কথাটা হচ্ছে যে আমরা এটা এক্সপেক্ট করেছিলাম যে কেন্দ্রের সরকার, তারা কোভিড থাকুক বা না থাকুক, তারা অনলাইন এডুকেশনকে তার পরিসর বড় করতে চাইছেন, অফলাইন মুখোমুখি পাবলিক এডুকেশন স্ট্রাকচার তাকে ভাঙতে চাইছেন। আমরা এটা আশা করেছিলাম রাজ্য সরকার যদি বিজেপি বিরোধী হন তাহলে তারা এই জায়গাটা ধরবেন এবং অন্য কিছু করবেন। ছাপ দেখছো তোমরা অবশ্যই ঠিকই যে অনলাইন পড়াশোনা অফলাইনের সম্পূর্ণ বিকল্প হতে পারে না, কিন্তু এই কোভিড তো একটা রিয়েলিটি। আমরা দ্বিতীয় ঢেউ এখনো পেরোতে পারিনি, এখনো বাচ্চাদের জন্য ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, বাচ্চারা ভ্যাকসিনেটেড হচ্ছে না। সেখানে এর নেপথ্যে যে কোনো সরকার, কেন্দ্র হোক রাজ্য হোক, এর নেপথ্যে তারা একটা বৃহত্তর ষড়যন্ত্র সেটাকে নার্চার করছে। এই ভাবনাটাকে খুব যুক্তিযুক্ত লাগছে। অনেক বাবা মাই, অনেকের সাথে কথা হচ্ছে, তারা যেমন মনে করছেন যে হ্যাঁ বাচ্চাদের স্কুলে পাঠানো খুব জরুরি, আবার একই সঙ্গে ভয় পাচ্ছেন যে কিভাবে পাঠাবো। মৌপিয়াদি, বিষয়টা হচ্ছে, আমাকে একটু বলতে দাও, এই কারণেই আমি বলছি যে এটা যেমন ঠিক যে কোভিড আছে, কোভিডের মধ্যে বিধানসভা ভোট হয়েছে বিভিন্ন রাজ্যে, বার, রেস্টুরেন্ট, সিনেমা হল, শপিং মল সব খুলেছে, এটাও বাস্তব। আমরা এটা বলছি যে অনলাইনে যারা ক্লাস করতে চাইছেন তাদের জন্য এই অপশন থাকুক, আমরা দীর্ঘদিন ধরে বলেছি। কিন্তু সরকারের উচিত ছিল অনেক আগে একটা পরিকল্পনা করে, বাজেট অ্যালোকেশন করে
অফলাইনে যে অংশটা পারছে না, এ শুধুমাত্র মেন্টাল হেলথের ইস্যু নয়। মেন্টাল হেলথের ইস্যু তো ব্যাপকভাবে আছে, কিন্তু তোমার প্যানেলে প্রতিটি ট্রাস্টের প্রতিনিধি আছেন, আমি নিশ্চিত উনি বলবেন একটা বিরাট অংশের গরিব ছেলে মেয়ে, অনগ্রসর ছেলে মেয়ে, তারা প্র্যাকটিক্যালি ড্রপ আউট হয়ে যাচ্ছে কারণ মুখোমুখি এডুকেশনের জায়গাটা থাকছে না। ছাত্রীদের মধ্যে মেয়ে পাচারের প্রবণতা বাড়ছে, বাল্যবিবাহের প্রবণতা বাড়ছে, ছাত্রদের মধ্যে ড্রপ আউট হয়ে যাওয়া, অন্য রাজ্যে কাজ করতে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে। এই যে মুখ্যমন্ত্রী ঘোষণাটা করেছেন, আমরা অন্তত মানে এতদিন রোম পুড়ছিল, নীরো বেহালা বাজাচ্ছিলেন, এখন নীরোর সম্বিত ফিরেছে, এইটুকুকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু আমাদের কথা নির্দিষ্ট যে এই ঘোষণাটা তো আসলে কিছুই হলো না। সাংবাদিক প্রশ্ন করেছেন, উনি বললেন আমি পুজোর পরে খুলবো ভাবছি। এর একটা প্রপার প্ল্যানিং, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য যে টাকা অ্যালোকেশন, সেই দিকগুলো কতটা থাকছে না থাকছে তার উপরে আমাদের নজর থাকবে। না হলে এটা একটা সারাৎসারবিহীন ঘোষণা হবে। এই যে বিরাট অংশ ড্রপ আউট হয়েছে, এদেরকে ফিরিয়ে আনা, আমি আবার বলছি মেন্টাল হেলথের ইস্যুর সাথেও এর সাথে সোশিও ইকোনমিক বিভিন্ন অ্যাঙ্গেল জড়িয়ে আছে। সৃজন, তুমি যে প্রসঙ্গগুলো তুলছো, ডেফিনেটলি সোশিও ইকোনমিক ইস্যুস রয়েছে। সত্যি আমাদের সোসাইটিতে এখনো অবধি যত পার্সেন্ট পরিবারের হাতে এই ইন্টারনেট রয়েছে সেটা পর্যাপ্ত নয়, সেটা একটা গোটা প্রজন্মের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত নয়। এটা যেমন বাস্তবতা, আবার কোভিডের ভ্রুকুটি, থার্ড ওয়েভের ভ্রুকুটিও বাস্তবতা। আমি এখানেই প্রতিটি ট্রাস্টের তরফ থেকে যিনি আছেন সাবির আহমেদ, আমি সাবির আহমেদের কাছে আসবো। সাবির আহমেদ, আপনার কি মত? সত্যি এটা তো ঘটনা যে অনলাইন কখনোই অফলাইন, এক সেকেন্ড আসবো, অফলাইন কখনোই অনলাইনের বিকল্প হতে পারে না, কিন্তু এই পরিস্থিতিতে আছে সেটাও তো একটা ভীষণ অস্বাভাবিক পরিস্থিতি। আমরা কখনো আমাদের জীবনে এরকম ভাবতে পারিনি, আমাদের দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি এই দুটো জায়গার মধ্যে এই দুটো এন্ডকে মিট কিভাবে করানো যেতে পারে? ঠিকই, এই প্রশ্নটা আমরা গত 1.5 বছর ধরে ডিজিটাল ডিভাইড, সোশিও ইকোনমিক অবস্থা কি, এইগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখন এটা খুবই আনন্দের যে পুজোর পর স্কুল খুলছে এবং এই দিনের জন্য অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রীরা সবাই মুখিয়ে আছে যে আবার শিক্ষা প্রাঙ্গণে বাচ্চারা তাদের কোলাহল শুনবে, তারা শিক্ষকের সাথে আলোচনা করবে। তবে একটা প্রস্তুতির বড় প্রয়োজন। এইটা কিন্তু অন্য কোনো পুজোর ছুটি বা গরমের ছুটি নয়। এর যে প্রস্তুতির প্রয়োজন, এই দিকটাতে বিশেষ করে নজর দেওয়ার জন্য আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই। একটা হচ্ছে যে স্কুল খুলবে, বিশ্ববিদ্যালয় খুলবে, কিন্তু তার মানে এটা শিক্ষা দপ্তরের ব্যাপার নয়। এর সঙ্গে একটা আলোচনা করার দরকার হেলথ দপ্তরের সঙ্গে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে, যেখানে একটা সেফটি প্রোটোকল অথবা এসওপি তৈরি করতে হবে। কেননা এইটা অন্য আগের কয়েক বছর আগেকার স্কুল চালানোর মতো ঘটনা নয়। এর সঙ্গে জড়িত আছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যের ব্যাপার। এই পরিকল্পনাটার জন্য আমি আশা করছি মুখ্যমন্ত্রী এই নিয়ে ভেবেছেন, তাদের জীবন এবং এইটা একদিকে আছে। এবং যারা শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকবে তারা কতটা ভ্যাকসিনেটেড, কেননা শিক্ষাদান শুধু শিক্ষকরা করছেন না, তার সঙ্গে স্কুল পরিচালনার সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ তাদের গেট কিপার থেকে শুরু করে পরিবহনের সঙ্গে যারা যুক্ত, তারা কতটা ভ্যাকসিনেটেড, এই সমগ্র ব্যাপারটা নিয়ে আমার মনে হয় একটা বিস্তর আলোচনার দরকার। এবং এর একটা এসওপি, যেটা অন্যান্য রাজ্য থেকে অলরেডি আলোচনা শুরু হয়েছে, যে সেফটি প্রোটোকল আলোচনা। এবং তৃতীয় ঢেউয়ের কারণে যদি সত্যি আবার অতিমারির পরিস্থিতি বাইরে চলে যায়, তখন আমাদের কিরকম প্রিপেয়ার্ডনেস থাকবে, এই প্রিপেয়ার্ডনেসটার উপর আমি জোর দিতে চাই। সেফটি প্রোটোকল শুধুমাত্র শিক্ষা দপ্তরের নয়, এর সঙ্গে স্বাস্থ্য, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইগুলোকে জড়িয়ে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই সেফটি প্রোটোকল এবং গাইডলাইন তৈরি করতে হবে। স্কুলে কি পরিকাঠামো থাকবে, আমরা বলছি একদিন অন্তর, কিন্তু একদিন অন্তর গেলেও বসার কি ব্যবস্থা থাকবে, সেখানে আমরা মাস্ক কিরকম ভাবে পরবো, হ্যান্ড স্যানিটাইজারের কি ব্যবস্থা থাকবে, কেননা এইগুলো জোগাড় করাও সরকারি স্কুলের পক্ষে কিন্তু একটা কঠিন কাজ। একেবারে আমি এখানে অগ্নিমিতা গিরি সরকার রয়েছেন, ডক্টর সরকারের কাছে আমি এখানে জানার চেষ্টা করবো যে একটা, এই যে কিছুক্ষণ আগে যেমন সৃজন বলছিল যে রেস্টুরেন্ট খুলছে, সিনেমা হল কোভিড প্রোটোকল মেনে খুলছে ইত্যাদি, আমরা যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছে, যে পেশাগুলো এই সময়েও যাদের ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ ছিল না, আমরা যারা অ্যাডাল্টরা, তারা মোটামুটিভাবে চেষ্টা করেছি, আমরা হ্যান্ড হাইজিন মেনটেন করার চেষ্টা করেছি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করেছি ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও আমরা অনেকেই কোভিড আক্রান্ত হয়েছি। বাচ্চাদের ক্ষেত্রে এখানে প্রশ্নটা, যে বাচ্চাদের তো সেই ম্যাচিওরিটি নেই, এই ম্যাচিওরিটি থাকা সত্ত্বেও আমরা যারা এই কোভিডের সময় বাইরে বেরোতে বা প্রত্যেক দিন কাজ করতে যারা বাধ্য হয়েছি, তারা কোভিড আক্রান্ত হয়েছি। বাচ্চাদের, আমাদের প্রথমে একটা এখানে তফাৎ থাকছে যে বাচ্চাদের সেই ম্যাচিওরিটি নেই,
ধরে নেওয়া যেতে পারে যে বাচ্চা একজন আরেকজনের টিফিন বক্স থেকে খাবারটা খেয়ে নেবে, যে সতর্কতা হয়তো আমরা মেনটেন করার চেষ্টা করছি। এখানে আমার প্রশ্ন ডক্টর সরকার, যে সত্যি কি পরিস্থিতি স্কুল খোলার মতো রয়েছে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখেছি যে বাচ্চাদের স্কুল বন্ধ রেখেও সেরো সার্ভেতে প্রায় 50 থেকে 60% সবাই কিন্তু পজিটিভ শিশুরা, তার মানে অর্থাৎ তারা অলরেডি সংক্রমিত, তাদের একটা প্রোটেকশান রয়েছে। এবং বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে এই যে অ্যান্টিবডি টাইটার, এটা কিন্তু বেশ কয়েক মাস প্রোটেকশান দিচ্ছে, অ্যাটলিস্ট মিনিমাম 6 মাস অবধি প্রোটেকশান দিতে পারে এবং 1 বছর অবধিও প্রোটেকশান দিতে পারে। এই রকম অবস্থায় দাঁড়িয়ে দুটো জিনিস ব্যালেন্স করতে হবে, একটা হচ্ছে বাচ্চার মানসিক অবস্থা, আর দ্বিতীয় হচ্ছে বাচ্চার যেটা আপনি বললেন প্রাণের আশঙ্কা। এই ক্ষেত্রে আমি বলবো কোভিডে প্রাণের আশঙ্কা ডেফিনেটলি সেরকম শিশুদের ক্ষেত্রে নেই। আর একটা যেটা মানসিক স্থিতিশীলতা, সেটা এজ ওয়াইজ, মানে ছোট শিশুদের অতটা সমস্যা না হলেও বড় শিশুদের কিন্তু মারাত্মক সমস্যা হচ্ছে। এবং আমি আমার ডে টু ডে প্র্যাকটিসে ক্লিনিকে দেখেছি মায়েরা এত কমপ্লেন করেছেন যে শিশুরা এতটাই ভায়োলেন্ট হয়ে গেছে যে তারা কোনো রকম কোনো কথা শুনছে না কিংবা নিজেদের মতো রয়েছে, স্পেশালি যারা অ্যাডোলেসেন্ট গ্রুপ, ইনফ্যাক্ট যাদের ভ্যাকসিনেশন ট্রায়াল অলরেডি কমপ্লিট, অলরেডি কোভ্যাক্সিনেরও কমপ্লিট এবং জাইকভ-ডিরও কমপ্লিট, এই গ্রুপটা কিন্তু তাদের একটা হরমোনাল চেঞ্জেস হয় এই সময়, এবং তাদের যে মানসিক স্থিতিশীলতাটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তারা বন্ধু বান্ধবদের সাথে মিশতে পারছে না, তারা যদি সারাদিন অভিভাবকদের সঙ্গে থাকে তাদের তো একটা প্রাইভেসি আছে, তারা কিন্তু বিহেভ লাইক অ্যাডাল্টস, অর্থাৎ একটা শিশু যার বয়স 12 অ্যান্ড অ্যাবাভ তারা কিন্তু অলমোস্ট অ্যাডাল্টের মতন বিহেভ করে। তাদেরকে কিন্তু মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এটা শেখানো সম্ভব। অ্যাটলিস্ট তাদের যদি ভ্যাকসিনেশন দিয়ে তাদের স্কুলটা শুরু করা যায়। ছোটদের ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের ভাবতে হবে, কারণ যারা 5-এর নিচে তাদের এক্ষুনি স্কুল খোলার কোনো প্রশ্ন উঠছে না, এবং যারা মিডলটাতে পড়ছে অর্থাৎ 6 থেকে 11 তাদেরও কি করা হবে ভাবতে হবে। হয়তো হাইব্রিড করা হলো, কিছুটা অনলাইন কিছুটা অফলাইন, কিন্তু একটা জিনিস ভাবুন যে 11-12-এ পড়ে, সায়েন্স নিয়ে পড়ছে, তার কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, এবং সেখানে সেই শিশুটার যে কি মেন্টাল কন্ডিশন আমি আপনাকে বোঝাতে পারবো না, যে সে রীতিমতো আমার কাছে এসে কমপ্লেন করছে যে আমি কিভাবে আমি পরীক্ষা দেবো, কেনই বা আমি পরীক্ষা দেবো। তো এই যে সেই সমস্যাগুলো প্রতিদিন উঠে আসছে, এই দুটো কিন্তু ব্যালেন্স আমাদের করতেই হবে। আমি এই বিষয়ে আপনার কাছে আরো বিশদে জানবো যে সেক্ষেত্রে কোন কোন সতর্কতামূলক ব্যবস্থার উপর ভর করে এবং সেগুলো এনশিওর করে স্কুল খোলার পথে এগোনো যায়, কারণ স্কুল খোলাটা যে অত্যন্ত জরুরি, যেমনটা সৃজন বলছিল যে যার শুধুমাত্র মানসিক দিক নয়, সোশিও ইকোনমিক দিক দিয়েও ভীষণভাবে জরুরি, সেটা সম্পর্কে কারো কোনো দ্বিমত নেই। আমি এখানে রিমাদির কাছে আসবো। রিমাদি, আমার আরেকজন মনোবিদের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এরকমভাবে মানে শিশু মনস্তত্ত্বে এরকম টালমাটাল একটা পরিস্থিতি তিনি তার ক্যারিয়ারে দেখেননি। আপনারও কি সেম অভিজ্ঞতা? এই যে মানসিক স্বাস্থ্যের কথা হচ্ছে, 1.5 বছরের বেশি তারা স্বাভাবিক জীবনের সঙ্গে তাদের পরিচিতি নেই, তারা স্কুল করতে পারছে না, তারা ফিজিক্যালি তারা ক্লাস করতে পারছে না, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে পারছে না, বাইরে যেতে পারছে না, খেলতে পারছে না। হ্যাঁ, এটা তো একটা প্রচণ্ড রকমের একটা চিন্তার বিষয়, এবং আমি বলবো যে সমস্ত এজ গ্রুপের মধ্যে শিশু মানে বাচ্চারা যারা স্কুল গোয়িং চিলড্রেন এবং যারা কলেজ স্টুডেন্ট, তারা সবচেয়ে তাদের লাইফটা একেবারে পাল্টে গেছে এবং তারা আমি বলবো সবচেয়ে বেশি এফেক্টেড। অ্যাডাল্টরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছে ইত্যাদি নানা রকমভাবে তাদের লাইফটা অতটা হ্যাম্পার্ড হয়নি, এবং একদম ছোট থেকে কলেজ লেভেল অবধি প্রত্যেকটা বয়সে আমরা নানা রকম সমস্যা দেখছি। তা প্রথম জিনিস যেটা আমরা দেখছি যে হচ্ছে তাদের কোনো রুটিন তারা ফলো করছে না। তারা ছোট ছোট বাচ্চারা রাত 2-3টের সময় ঘুমোতে যাচ্ছে, কারণ পরের দিন সকালে ওঠার কোনো তাড়াহুড়ো নেই। তারপরে ছোট বাচ্চারা অনলাইনে পড়াশোনা করতে অনেকেরই খুব অসুবিধে হচ্ছে, বিকজ তারা ওই অতটা কনসেন্ট্রেশন ধরে আর ওই ইন্টারেস্টটা পাচ্ছে না, কাজে অনেকেই পড়াশোনা থেকে টোটালি ডিট্যাচড। আরেকটা যেটা ভয়ঙ্কর রকমের
প্রত্যেকটা বাচ্চার বিষয়, প্রত্যেকটা বাচ্চা সে 3 বছর থেকে 18 বছর অবধি একটা কমন জিনিস প্রত্যেকটা বাবা মা বলছে হচ্ছে মোবাইল অ্যাডিকশন, এবার অনলাইন অ্যাডিকশন। যাদের যাদেরকে আগে মোবাইল দেওয়া হতো না তাদেরকে অনলাইন এডুকেশনের জন্য মোবাইল কিংবা কোনো একটা ইলেকট্রনিক গ্যাজেট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তারা অ্যাডিক্টেড হচ্ছে। ছোট বাচ্চাগুলো হয়তো অত কিছু কায়দা শেখেনি, কিন্তু একটু বয়স হলেই তারা ভিডিও অফ করে তারা নানা রকম জিনিস করছে, যেটা একটা খুব কজ অফ কনসার্ন। আর একটা হচ্ছে সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট, খুব ছোট বাচ্চারা স্কুলে যায়, তারা সোশ্যাল স্কিল শেখে থ্রু অন্য বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, ভাব করে, আবার ঝগড়াঝাটি করে। এই যে আদান প্রদানটা, যেটা একটা খুব ছোট বয়স থেকে তাদের এই অন্য বাচ্চাদের সাথে মেলামেশা করলে যে স্কিলসগুলো তৈরি হয়, কনফ্লিক্ট হ্যান্ডলিংয়ের দিক থেকে যে জিনিসগুলো তারা শেখে, সেগুলো থেকে ওরা পুরোপুরি বঞ্চিত। এবং অনেক বাচ্চারা ওরা বলছে যে আমাদের এখন আর বন্ধু বান্ধবদের সাথে কোনো রকম যোগাযোগ নেই, কারণ এতগুলো দিন কেটে গেছে, এতগুলো মাস কেটে গেছে যে ওরা আর আইদার ওরা ভীষণ লোনলি হয়ে ভীষণ রকমের সাফার করছে, কিন্তু আবার গুটিয়েও গেছে। ওই যে ইচ্ছেও করছে না যে ফোন করে কারোর সাথে কথা বলি, কারণ কোথাও একটা মনে হচ্ছে যে কতদিন এরকম হবে, আর একটা কমন জিনিস নিয়ে তো আলোচনা করা দরকার। আর বড়দের মধ্যে যেটা হচ্ছে, ইভেন ছোটদের মধ্যে, যে বাড়ির মধ্যে অনেক সময় প্রচণ্ড অশান্তি হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে। এই বাচ্চাগুলোদের 24 ঘন্টা বাবা মার সাথে থাকছে, যারাও অনেক সময় খুব স্ট্রেসড আউট, তারা হয়তো অনেক সময় রাগটা গিয়ে বাচ্চাটার ওপর দিচ্ছে, কিংবা প্রাইভেসি কোনো থাকছে না, সেখানে নানা রকম তাদের প্রাইভেসির জায়গায় ইনভেশন হচ্ছে। বাচ্চারা অনেক সময় বাবা মার রাগটা তাদের গিয়ে ওপর পড়ছে, মারধর খাচ্ছে। কাজেই তারা অ্যাজ এ রেজাল্ট অনেকে খুব বাচ্চাগুলো ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের পিডিয়াট্রিশিয়ান যিনি বললেন যে খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এবং বাবা মারা রীতিমতো এসে কিছু বাবা মারা একদম কান্নাকাটি করছে যে আপনারা কেন কিছু করছেন না, স্কুল খোলার কেন কিছু ব্যবস্থা করছেন না, মোবাইল না দিলে আমাদের মারধর করছে, একেবারে সাংঘাতিক রকমের আমরা এত ভায়োলেন্ট হয়ে যাচ্ছে যে মোবাইল দেবে না কেন ইত্যাদি। এবং অনেকে তো পড়াশোনা করছে না, মোবাইলটা চাইছে, কিন্তু মোবাইলে কিন্তু অনলাইনে পড়াশোনা করছে না। কাজেই ওভারঅল ডেফিনেটলি একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন। এবং ওদের এই যে আমাদের অ্যাডাল্ট হয়ে গেলে আমাদের প্রত্যেকটা বছরই প্রায় একইভাবে কাটে, কিন্তু ওদের এই যে নতুন ক্লাস, নতুন টিচার, নতুন কিছু শেখা যায়, এই পুরো স্কুল লাইফটা যেটা কিনা খুব অনেক কিছু পড়াশোনার বাইরে অনেক কিছুই তাদের শেখার জায়গা, সেইগুলো থেকে পুরোপুরি মিস আউট করছে। আর একটা জিনিস, একেবারে রোগা বাচ্চাগুলো একেবারে গোল হয়ে গেছে, একেবারে কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ নেই, কিচ্ছু নেই, তারা শুধু সারাক্ষণ খাচ্ছে। অনেক সময় তারা জাঙ্ক ফুড খাচ্ছে। এখন সুইগিতে খুব সহজে সব কিছু পাওয়া যায়, সে সুইগি আগাগোড়া লকডাউনে সুইগি আমাদের নাম বলা উচিত না, কিন্তু হোম আমরা যে কোনো একটা অ্যাপ থেকে এখন খাবার অনলাইন অর্ডার করছে এবং লোকেরা খাচ্ছে। এবার বাচ্চাগুলোর ঘরবন্দি অবস্থায় খাওয়াটাও তো কোথাও একমাত্র রিক্রিয়েশন হয়ে দাঁড়াচ্ছে, পুরো একটা বড়দের ক্ষেত্রেও, বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি, যে যখন ঘর থেকে যেতে পারছে না তখন খাওয়াটাই একমাত্র রিক্রিয়েশন, একমাত্র আনন্দ, একমাত্র একটু উপভোগের জায়গা হয়ে দাঁড়াচ্ছে। সেটাই আমি আসবো এ প্রসঙ্গে, আলোচনায় ফিরবো। ছোট্ট একটা বিরতির পর আপনাদের দেখাবো, যেমনটা রিমাদি বলছিলেন, তার মধ্যে ভীষণ একটা চিন্তার জায়গা রয়েছে, এবং এই চিন্তাটাই আরও বিশদে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি তাদের তরফ থেকেও এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ছোট্ট একটা বিরতির পর সে প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। করোনার নীরব শিকার শিশু কিশোররা, তাদের জীবনটাই ওলটপালট হয়ে গেছে, উদ্বিগ্ন সবাই। এ নিয়ে এবার কেন্দ্র এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। তাদের পাঠানো প্রস্তাবে স্কুল খোলার পক্ষে জোরালো সওয়াল।
সেকেন্ড ওয়েভের বিপর্যয় দেখেছে সবাই, সামনে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, উদ্বেগ। এসবের মাঝে শিশু কিশোরদের স্বাভাবিকভাবে বাঁচা, স্কুল কলেজে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলা, টিফিন ভাগ করে খাওয়া, শিক্ষকদের সামনে বসে পড়াশোনা সবই অতীত। মহাসংকটে শিশু কিশোররা, সমস্যা অনেক। দীর্ঘক্ষণ কম্পিউটারের স্ক্রিনের সামনে বসে থাকায় নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। চোখের সমস্যা, ড্রাই আই, ঝাপসা দৃষ্টি, মায়োপিয়ার ঝুঁকি বৃদ্ধি, টানা মাথা যন্ত্রণা হচ্ছে। শিশু কিশোরদের শারীরিক মানসিক গঠন ব্যাহত হচ্ছে, মত চিকিৎসকদের। শারীরিক পরিশ্রম প্রায় হচ্ছেই না, বাইরে খেলাধুলা বন্ধ। ঘুমের প্যাটার্ন বদলে যাওয়ায় সামনে আসছে বিভিন্ন জটিলতা। সবচেয়ে চিন্তার, শিশু নিগ্রহ উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। নিজেদের বন্ধুদের সঙ্গে খেলতে পারছে না, টিচারদের সঙ্গে তারা অনেক কিছু শেয়ার করে, সেটা পাচ্ছে না। ন্যাচুরালি তাদের ডেভেলপমেন্টটা যদি আমরা সমাজের কথা চিন্তা করি, এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা চিন্তা করি, সেক্ষেত্রে স্কুলটা খোলা উচিত বলেই আমি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি থেকে আমাদের মত। সমাধানের একগুচ্ছ একটু শোনাবো। অনেক ছেলেমেয়েরা তারা এখনও পর্যন্ত হয়তো একটা ক্লাসও করতে পারেনি, কারণ হচ্ছে সেই অনলাইন সিস্টেমটাকে সেইভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারিনি। মানে স্কুল হোক আর গভর্নমেন্ট হোক, বলবো যে সেই বিষয়টাকে সেইভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার মানে যে পদ্ধতি, সেইটাই হয়তো হয়নি, যার জন্য অনেক ছেলেমেয়েরা এখনও পর্যন্ত একটা ক্লাসও করতে পারেনি। অভিভাবক হিসাবে বলবো যে এটা খুবই জরুরি এই মুহূর্তে। ছোটদের জন্য স্কুল খুললে তারা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে পারবে না। এই যে দূরত্ব বিধি, এই যে অতিমারির যে সব থেকে বড় যেটা প্রয়োজন, যে দূরত্ব বিধি, যে বারবার যে হ্যান্ড ওয়াশ করা, এই ব্যাপারগুলো তাদেরকে আমরা যতই বোঝাই না কেন বা বাড়িতে বলি না কেন বা স্কুলে গিয়ে টিচাররাও বলুক না কেন, তারা এগুলো ঠিকঠাকভাবে মেনে চলতে পারবে বলে আমার মনে হয় না। আমার একজন মা হিসেবে এটা আমার মনে হয় না। এবং তৃতীয় ঢেউ যেভাবে আসার একটা কথা আমরা ঠিক পুজোর আগে থেকেই আসবে এটা আমরা শুনছি, সেটা নিয়ে আমি অত্যন্ত চিন্তিত। শ্রেণীর অভিভাবক তারা মনে করছেন, যেমন বলছেন যে পুজোর পর যদি আবারও তারপর সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, কেন এখন নয়? এই প্রসঙ্গে দুটো বিষয় উঠে আসছে যে পশ্চিমবঙ্গের তুলনায় বেশি, সেখানে কিছু স্কুল আইদার খুলেছে অথবা খুলতে চলেছে। পুজোর আগে কি ভাবনা চিন্তা করা যেত? তাহলে মোটামুটি একটা তারপর পুজোর সময় চলে আসতো, আবার একটা ছুটি তারা পেত। এটা তো অনেক ভাবনা চিন্তা করে, অনেক কসাসলি, এটা অনেক বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্তটা নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজোর পরে অল্টারনেটিভ ডেতে খোলা হবে, এটা একটা ভাবনার মধ্যে রয়েছে।
এটা অনেক কসাসলি করছেন এই কারণে, কারণ কোনো কারণে যদি এই ওয়েবটা এসে যায়, যদি বাচ্চারা একটু আগেই সবাই বলছেন দুটো সাইডই ভাবতে হচ্ছে। কিছু গার্জিয়ান বলছেন যে বাচ্চাদের কন্ট্রোল করা যাবে না, কিছু গার্জিয়ান বলছেন যে বাচ্চাদেরকে পাঠানো উচিত। তো এই জায়গায় দাঁড়িয়ে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলের স্যানিটেশন করে, তারপর ভ্যাকসিনেশন গার্জিয়ানদের করে, শিক্ষকদের করে, অন্য পারিপার্শ্বিক যারা আছেন তাদের করে, গোটা প্রক্রিয়াটা একটা খুব সিস্টেমেটিকভাবে করতে হবে। সেক্ষেত্রে উনি বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার জন্যই বলেছেন, এবং একটু পুজোর পরে, কারণ ভ্যাকসিনেশন এখানে মোটামুটি হচ্ছে। ভ্যাকসিনেশনের সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ভ্যাকসিনেশন সেভাবে পাঠাতো, তাহলে আমাদের যেভাবে ইনফ্রাস্ট্রাকচার করা হচ্ছিল তাতে ভ্যাকসিনেশন হচ্ছে এবং সেভাবে সাকসেসফুলি হয়েও যেত। তো সেটাই কাভারেজের দিকে নজর রাখতে হবে। আমরা তো কোনো বাচ্চার কোনো অসুবিধে হয়ে যাক এটা তো নিশ্চয়ই কাম্য নয়, বা শিশুদের কোনো অসুবিধে হয়ে যাক বা তাটা জীবনহানির কোনো ব্যাপার হয়ে যাক, তাহলে সেটা তো ঠিক না। সেই জন্য অনেক বিচক্ষণতার সঙ্গে, অনেক ঠান্ডা মাথায় এটাকে চিন্তা করে, একটা পরিকল্পনা করে, স্যানিটেশনের ব্যবস্থা করে, ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে, সমস্ত পারিপার্শ্বিক দিকটা বিবেচনা করে এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে। সৃজনের কাছে, সৃজন একটু আগে যেটা বলছিলে তুমি, যে এই সম্পর্কে পরিকল্পনা খুব জরুরি, তো কি পরিকল্পনা দরকার বলে তোমার মনে হয়? যে স্কুল খোলা যেটা অবশ্যম্ভাবী হয়ে পড়ছে, স্কুল পুজোর পরে খুলুক বা আরও কিছুদিন পরে খুলুক, যখনই খুলুক, কি প্রয়োজন বলে মনে হয়? কি পরিকল্পনার কথা বলছো? এক নম্বর কথা হলো যে হ্যাঁ, ভ্যাকসিনেশন ওখানে দিল্লি থেকে পাঠানোর গন্ডগোল আছে, সেটা আমরা সবাই জানি। যা ভ্যাকসিন আসছে সেটাও দেবাঞ্জন দেবদের খপ্পরে পড়ে যাচ্ছে, সেই জন্য লোকজনকে ভ্যাকসিন চেয়ে লাঠির বাড়ি খেতে হচ্ছে পুলিশে। সে কথা যদি বাচ্চাদের, আমি বলছি বাচ্চাদের ভ্যাকসিনের প্রসঙ্গ হচ্ছে, আমি এখানে একটু অ্যাড করব এক সেকেন্ড। আদার পুনাওয়ালা, বলেনি আপনার সময়, আমি বলিনি সিপিএম এর পলিটিক্স এর সময় আমি বলিনি। আপনি একটা পলিটিক্যাল পার্টির হয়ে সব সময় আপনি একটা ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা, সেখানেও আপনি রাজনীতি করার চেষ্টা করছেন। স্বাভাবিক, আমি শুধু সৃজনকে একটু বলি, সৃজন তো আপনাদের গায়ে লাগবে। এক সেকেন্ড, সৃজন পলিটিক্সের কথা বলতে আদার পুনাওয়ালা, এক সেকেন্ড বৈশানন্দ, এক সেকেন্ড। প্রথমত সৃজন, এখনো তো যে এজ গ্রুপটা নিয়ে আমরা আলোচনা করছি তাদের ভ্যাকসিনেশন এখন অবধি শুরু হয়নি, নাম্বার 1। নাম্বার 2, আদার পুনাওয়ালা সেরামের প্রধান, তিনি আজকে বলেছেন যে অক্টোবরের মধ্যে 12 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন তৈরি হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিচ্ছেন। একই সঙ্গে তিনি বলছেন শিশুদের জন্য ভ্যাকসিনের কাজ চলছে। তবে প্লিজ আমায় শেষ করতে দাও সৃজন, আমি তোমার প্রতিপক্ষ নই, তো শেষ করতে দাও। সঞ্চালক হিসেবে যখন একটা কথা বলছি সেটা শেষ করতে দাও এবং প্রশ্নটা শোনো প্লিজ। বলো বলো। শিশুদের জন্য ভ্যাকসিনের কাজও চলছে, আদার পুনাওয়ালা বলছেন। আওয়াজ আসার ক্ষেত্রে অসুবিধা, বলো। 2022 সালের প্রথম 3 মাসের মধ্যেই, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার, আস্তে আস্তে শিশুদের জন্য ভ্যাকসিন বাজারে আস্তে আস্তে 2022-এর ফার্স্ট কোয়ার্টার হয়ে যাবে। তো অক্টোবরের মধ্যে 12 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন, এখন তো ভ্যাকসিনের প্রসঙ্গ আসছেই না, এই এজ গ্রুপের ভ্যাকসিনের প্রসঙ্গ তো আসছেই না। না না, আমি বললাম যে বৈষ্ণবদার কথায় একটা মনে হলো যে এই রাজ্যে সমস্ত কিছু প্রিম অ্যান্ড প্রপার আছে, সেইটা নয়। যাই হোক, সেটা আমি আজকের বিষয় আসি। এটা আনফর্চুনেট যে তোমাকে আর আমাকে আজকে 1.5 বছর পরে এই প্রশ্নটা করতে হচ্ছে যে পরিকল্পনা কি হওয়া উচিত। এটা অনেক আগে থেকে করা উচিত ছিল। মপিয়াদি, আজকে আমরা যা আলোচনা করছি সমস্তটা, এর সাথে আরও কথা অ্যাড করা যায়। যে অনলাইন গেমগুলো ছাত্রদের সামনে, বাচ্চাদের হাতে পড়ছে, সেগুলোর নেচার কি? সেগুলো বাই নেচার ভায়োলেন্ট। তুমি খুব কারেক্টলি বলেছো, সাইলেন্ট সাফারার্স অফ প্যান্ডেমিক, ইনসিকিওর সিটিজেন তৈরি করছে বাচ্চাদের, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে যে কথাটা তুমি বললে, যে এটা পুজোর পর না, এটা পরীক্ষামূলকভাবে সপ্তাহে 2 দিন করে এখনই কিছুটা চালু করা উচিত ছিল। এরপরে তো আবার থার্ড ওয়েভ ইত্যাদি আসবে, আরও 3-4 মাস 5 মাস পিছিয়ে যাবে। এইটা একটা সমস্যা। প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমাদের ক্রাইসিসটার কতদূর গভীরে ক্রাইসিসটা গেছে সেটা বুঝতে গেলে আমাদেরকে শহুরে মধ্যবিত্ত অ্যাঙ্গেলের বাইরেটাও খানিকটা বুঝতে হবে। শুধুমাত্র এই বছরের মাধ্যমিকে, মিডিয়াতে এসেছে, এই বছরের মাধ্যমিকে এনরোলমেন্ট হয়েছিল 13 লক্ষ, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলেছে 11 লক্ষ, মানে 2 লক্ষ ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী এই বছরে, যে বছর 100% পাস করানো হয়েছে, এই বছর 2 লক্ষ ড্রপ আউট হয়ে গিয়েছে। আমরা বলছি যে এই যে ক্রাইসিসের চেহারাটা, এটার জন্য সরকারের স্পেশাল স্টিমিউলাস প্যাকেজ, সরকারের ব্যয় বরাদ্দ বাড়িয়ে সেক্টর ধরে ধরে, যেটা আমার ধারণা প্রতিটি ট্রাস্টের ভদ্রলোক কিছুটা বলার চেষ্টা করছিলেন, বহু প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ওনাদের রিপোর্টে আছে, পুঙ্খানুপুঙ্খ প্রতিটি সেক্টর ধরে ক্যাম্পাস স্যানিটাইজেশন, মাস্ক
স্যানিটাইজার বিলি, ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশন, এগুলো তো আছেই। তার সাথে লেখাপড়ার কিছু লজিস্টিক্যাল প্রশ্ন আছে। শিক্ষা বর্ষের কোনো রিওরিয়েন্টেশন হবে কিনা, সিলেবাসের কোনো রিওরিয়েন্টেশন হবে কিনা, যে সৃজন আমি আসবো, আমি এখানে একটু সাবির আহমেদের কাছে আসবো। সাবির আহমেদ, একদম এডুকেশনের অ্যাসপেক্ট থেকে যদি আমরা দেখি সেখানেও বেশ কিছু সংশয়ের জায়গা তৈরি হচ্ছে, বিশেষ করে যারা যে নতুন প্রজন্ম তাদেরও তো একটা জীবনকে স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করার, জীবনের সাফল্য ব্যর্থতা সেগুলোর সঙ্গে পরিচিত হওয়ার অবকাশ রয়েছে। এবং তার মধ্যে যেটা রিমাদি বলছিলেন, বিশেষ করে যারা এই সময় সদ্য কৈশোরে পা রেখেছে, সেখানে আমরা কি দেখছি, বছরের পর বছর স্কুল বন্ধ, যারা পড়াশোনা করছে, এই যে সদ্য আজকে আমরা প্রথম অফলাইন পরীক্ষার রেজাল্ট আজকে বেরোতে দেখলাম জয়েন্ট এন্ট্রান্সের, এর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়েছে, এমনকি যারা ভালো রেজাল্ট করেছে তারাও বিভিন্ন জায়গায় হাসি মজা তার পাত্র হয়ে দাঁড়াচ্ছে, সব মিলিয়ে একটা নর্মাল সিচুয়েশন। এবং তাদের কেরিয়ার নিয়ে তাদের মনের মধ্যেই সংশয় রয়েছে যে এই বছরে আমি পাস করেছি, ভবিষ্যতে এটা কোথাও কাউন্ট করা হবে না তো, যে তুমি যে বছর পরীক্ষা হয়নি সে বছর তুমি পাস করেছিলে। আমি বলছি তুমি শিক্ষার আসপেক্ট থেকে কতগুলো এই মুহূর্তে নেতিবাচক দিক তাদের ফেস করতে হচ্ছে। ঠিক, এইটাই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হওয়া উচিত। কেননা আমরা আগের পর্বে যেগুলো আলোচনা করেছি, মূলত আমরা জানি যে গত 1.5 বছর ধরে স্কুল বন্ধ থাকার কারণে কি হয়েছে, এবং আমাদের এই দেখাটা কতটা শহর কেন্দ্রিক তার একটা উদাহরণ আমরা আগের আলোচনায় শুনলাম যে এই ফুড অ্যাপসের ফলে তারা মোটা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সারা রাজ্য জুড়ে মিড ডে মিল বন্ধ থাকার কারণে অপুষ্টির যে শিকার হচ্ছে সেটা আমরা সহজেই ভুলে যাই। তো এইরকম ভাবে পুঙ্খানুপুঙ্খানু যে বিশ্লেষণ দরকার, এই সমস্যা, এই আরবান সমস্যার কথা তুলে ধরা মানে সাবির আহমেদ একটা গ্রামীণ সমস্যা, সেটা ভুলে যাওয়া নয়, যে এটা সাদায় কালো হয় না। যেমন মিড ডে মিলের অভাবে যেমন অপুষ্টিতে ভুগছে শিশুরা, সেটাও যেমন বাস্তবতা। আবার একজন মনোবিদ হিসেবে এই অ্যাসপেক্টটা আরবান শিশুদের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, আমরা না শিশু কিশোরদের ক্ষেত্রে অন্তত আরবান এই ডিজিটাল ডিভাইডের মতো এগুলো একই রকম ভাবে বিপজ্জনক হয়ে যাবে। আমরা হলিস্টিক অ্যাপ্রোচে দেখি প্লিজ। কিছু না না আমি অন্য আমাকে বলতে দিন। আমি যেটা বলছি যে এই যে লার্নিং ফ্রম লার্নিং লস, অর্থাৎ 1.5 বছর স্কুল বন্ধ থাকার কারণে যেরকম ভাবে তারা অনেকটা পড়া ভুলে গেছে, অঙ্ক ভুলে গেছে, এইখানে যে প্রস্তুতির দরকার, শিক্ষকদিকে কিন্তু প্রস্তুতি নিতে হবে যে কিরকম ভাবে একটা বাচ্চাকে আবার যে ধরনের ছেদ তাদের পড়েছে, তাদের একে অপরের সঙ্গে সহযোগিতা করার ছেদ, ক্লাসরুমে ইন্টারাকশনের ছেদ, এই জায়গাতে আমার মনে হয় যে প্রস্তুতি, যেটা আমি বারবার বলছি, এই প্রিপারেডনেসটা অন্য সময়ে ক্লাস নেবার মতো নয়, এই লার্নিং লসটা। এবং আরেকটা জিনিস যেটা আমি শহর এবং গ্রামের তফাতের কথা বললাম, সেটা হচ্ছে যে আমাদেরকে এই মাইক্রো প্ল্যানিংটা এই জন্যই করতে হবে। আমরা আগে দেখেছি প্যান্ডেমিকের আগে গ্রামে বন্যা হলে শহরের স্কুল বন্ধ থাকতো না। এখন আপনি যদি দেখেন মোট কোভিড আক্রান্তর মধ্যে 4টি জেলাতে সবচেয়ে বেশি আক্রান্ত, হাওড়া, হুগলি, 2 কলকাতা এবং 2 24 পরগনা। অথচ প্রত্যন্ত এলাকা যেখানে কোভিডের কোনো কেস নেই সেখানে কিন্তু আমরা স্কুল খোলার এবং সেখানে চালু করার নানান পরিকল্পনা করতে পারি। আমি এই দিকটাতেই নজর আনতে আপনাদের সবাই যারা শুনছেন এবং সরকারের কাছে অনুরোধ যে আমাদেরকে অনেক ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং করে শিক্ষাটাকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং এর জন্য অনেক আলাপ আলোচনার দরকার। একদিকে স্বাস্থ্যবিদ, শিক্ষক, সেই আলোচনার পরিসরটা আমরা দেখতে পাচ্ছি যে আরো তৈরি করতে হবে। কেননা সরকার বা আমরারা একটা ঘোষণা করে দিল, তারা কিন্তু অনেক কিছু বিবেচনা না করেই এই ধরনের ঘোষণা করে। পুজোর আগে কেন নয়, এই সৃজন যে প্রশ্নটা তুলছে, আমি এইটাও সৃজনকে বলতে চাই, সৃজন আমাদের কিন্তু এই পরিকল্পনা না থাকার কারণে তাড়াহুড়ো কিছু চালু করলে তার যে বিপদ হবে সেই দায়ভারও কিন্তু আবার আমাদের সবাইকে নিতে হবে। সুতরাং আমাদেরকে একটু কষাস ওয়েতে চলতে হবে এবং অনেকটা ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে। এবং এখানে আমি যে বারবার বলছি যে সেফটি প্রোটোকল এবং পড়াশোনার ক্ষেত্রে যে ধরনের নতুন সিলেবাস ঠিকই আছে, কিন্তু কি পড়াবো, কেমন ভাবে পড়াবো, এইটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। কেননা যে অঙ্ক করে স্কুল বন্ধ হয়েছিল সেই অঙ্কই ফিরে আসতে পারবে না। কেন যারা সুবিধা বঞ্চিত পরিবার, যাদের বাড়িতে পড়ানোর কেউ নেই, তাদেরকে কেউ তৈরি করতে পারে না, তারা অলরেডি স্কুল খোলার ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আমি এক লাইন অ্যাড করব শুধু প্লিজ যে একদিন অন্তর ক্লাস করার যে প্রক্রিয়াটা, সেটার কার্যকারিতা কতটা হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, যেটা একটু আগে সাবির আহমেদ বলেছেন, খুব ইন্টারেস্টিং, যে
সব জায়গায় তো সংক্রমণের একই রকম হার নয়, অর্থাৎ একদম মাইক্রো লেভেলে পৌঁছে সেই অনুযায়ী যদি একদম কেস টু কেস জাজ করে সেই সমস্ত জায়গা ধরে যদি প্ল্যানিং হয়, সেটা কি বেটার হবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, একটা জিনিস খুব পরিষ্কার যে প্রান্তিক অঞ্চলে তো সবাইকার স্মার্টফোন নেই কিংবা কম্পিউটার নেই কিংবা ল্যাপটপ নেই যে তারা অনলাইন ক্লাস করবে। তার ফলে তারা কিন্তু কোনো রকমভাবেই অনলাইন ক্লাস করতে পারছে না। যেসব প্রান্তিক শিশুরা রয়েছে তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত সম্পূর্ণ। তো সেই ক্ষেত্রে সেই জায়গাটায় যদি দেখা যায় সংক্রমণ কম, এবং আমি বারবার জোর দিচ্ছি যারা হায়ার ক্লাসে পড়ে, হাই স্কুলে পড়ে, তারা কিন্তু অ্যাডাল্ট লাইক বিহেভ করতে পারে। তাদেরকে কিন্তু মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং এবং স্যানিটাইজার ব্যবহার করা, হাত হ্যান্ড ওয়াশিং করা, এগুলো শেখানো যায়। তো তাদের যদি স্কুল শুরু করা যায় সেটা মনে হয় বেটার হয়। কারণ যদি তাদের অনলাইন ক্লাসটা একেবারেই পসিবল হচ্ছে না, আর শহরে স্কুল সেটা বুঝেও খুলতে হবে যে সংক্রমণটা। আর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে যে 18-এর ওপরে তো মোটামুটি টিকাকরণ হচ্ছে, তো তার ফলে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে শিশুদের যে ফ্যামিলি থেকে আসছে তারা সবাই ভ্যাকসিনেটেড। স্কুলের প্রত্যেকটা টিচার এবং স্কুলের স্টাফ যারা শিশুকে স্কুলে নিয়ে আসবে, অর্থাৎ স্কুল বাস কিংবা যে পুল কার, তাদের সবাই ভ্যাকসিনেটেড হবে। যারা কাজ করছে স্কুলে, পরিষ্কার করছে, ক্লিনিং স্টাফ, হাউসকিপিং, তারা প্রত্যেকে ভ্যাকসিনেটেড থাকবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি বাবা মায়েদেরকে বলি যে স্কুলে পাঠাতে, তারা কতটা ইচ্ছুক সেটাও, কারণ তারা যদি ভয় পান, আমি সেটাই জানার চেষ্টা করব ডক্টর সরকার। কারণ যেটা আমি আগেই বললাম যে অভিভাবকদের মধ্যেও কিন্তু এই বিষয়ে একটা মতভেদ রয়েছে। রচনা ব্যানার্জি, যিনি একই সঙ্গে অভিভাবক এবং অ্যাক্টর, আমাদের সবার পরিচিত মুখ, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রচনাদি, মৌপিয়া কথা বলছি। রচনাদি, এই যে অক্টোবর পুজোর পর থেকে স্কুল খোলার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন অভিভাবক থেকে শুরু করে চিকিৎসকরা, মনোবিদরা, শিক্ষাবিদরা, তারাও বলছেন যে এই যে একটা ভীষণ অস্বাভাবিক পরিস্থিতি, বাচ্চাদের স্বাভাবিক যে বিকাশ সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হচ্ছে। তো একজন অভিভাবক হিসেবে তুমি কি মনে করো যে বাচ্চাকে স্কুলে পাঠানোর ব্যাপারে তুমি কতটা আগ্রহী? দেখো, বাচ্চারা যা এফেক্টেড হওয়ার এক বছরে, মানে প্রায় 1.5 বছরে বাচ্চাদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, মানে তাদের যে কি প্রচন্ড ক্ষতি, সেটা তো আমি মা হয়ে সেটা খুব ভালো রকম বুঝতে পারছি। এবং আমার যারা আনুষঙ্গিক, আমার যারা বন্ধু বান্ধব আছে, কলিগসরা আছে, তারাও আমার সাথে একমত যে বাচ্চারা ভীষণভাবে এফেক্টেড। সো ইন দ্যাট কেস আমি ভীষণ রকম ভাবে একমত যে স্কুল খোলা উচিত। বাট তার সাথে সাথে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে পরিবেশ ঠিকঠাক থাকা। মানে আমার বাচ্চা আজকে স্কুলে যাচ্ছে, আমি মানছি যে বাচ্চাদের ভ্যাকসিন শুরু হয়নি, খুব ভালো কথা, কিন্তু শুধু তো বাচ্চারা স্কুলে থাকে না, বাচ্চাদের সাথে স্কুলে প্রচুর টিচার, প্রচুর স্টাফ, বাসের লোকজন, এমনি আনুষঙ্গিক স্কুল চালানোর লোকজন, এরা যদি অ্যাটলিস্ট প্রপারলি ডাবল ভ্যাকসিনেটেড হয়, পরিবেশ যদি ঠিকঠাক থাকে, তাহলে আমার মনে হয় এই যেটা মুখ্যমন্ত্রী আমাদের প্ল্যান করছেন যে একদিন অন্তর অন্তর স্কুল থাকবে, সেটা ভীষণ ভালো প্ল্যানিং। আমি তো বলবো উই মাস্ট স্টার্ট দিস। আমার মনে হয় এই 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 জিনিসটা যদি চালু হয় যে হ্যাঁ আমাদের স্কুল শুরু হচ্ছে, ইনফ্যাক্ট যারা এখনো ভ্যাকসিনেটেড নয় তারা হয়তো প্রেসারে গিয়ে আরো তাড়াতাড়ি ভ্যাকসিনেটেড হয়ে যাবে যে হ্যাঁ বাচ্চাদের স্কুলে আমি কাজ করি, আমাকে সবার আগে সুস্থ থাকতে হবে, হতে হবে। এবং সব স্কুল সেটা একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজও করবে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের স্কুল খোলার পারমিশন হয়ে গেছে, তো নাও উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর অল দ্য থিংস। মানে সব বাচ্চারা প্রিপেয়ার, বাচ্চাদেরকে ভালো রাখার জন্য আমরা সব টিচারদেরকে স্কুল স্যানিটাইজ করা এবং প্রপারলি সবাইকে মেনটেন করে আমরা স্কুল চালু করব। কিন্তু এটা চালু হওয়াটা ভীষণ দরকার, তা না হলে ইয়াং জেনারেশনের ওপরে অ্যাটলিস্ট আমি তো অ্যাজ আ মাদার আমি ভীষণ ফিল করছি যে বাচ্চারা অসম্ভব রকম ভাবে এফেক্টেড, ওদের স্কুল লাইফটাই নষ্ট হয়ে যাচ্ছে, ওরা জানতেই পারছে না যে স্কুল কি জিনিস। অনলাইনে পড়াশোনা হচ্ছে, শুয়ে শুয়ে বই খাতা নিয়ে বসে রয়েছে, শুয়ে শুয়ে পরীক্ষা দিচ্ছে, শুয়ে শুয়ে ক্লাস হচ্ছে। এইভাবে ক্লাস হয় না। ওপরে স্কুলের ড্রেসটা পরে নিচ্ছে, নিজে হাফ প্যান্ট পরে রয়েছে, ওরকম ভাবে ক্লাস হয় কখনো? আমি খুব সংক্ষেপে রিমাদির কাছে আসবো। রিমাদি, যেহেতু যে ভয়ঙ্কর উদ্বেগের দিকগুলো একটু আগে আপনিও ব্যাখ্যা করলেন, আমি দেখালাম যে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি তাদের যে চিঠি সেখানেও তার উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি অভিভাবকদের জন্য একটু টিপস দেন যে এই মুহূর্তে এগুলো অ্যাড্রেস করার জন্য 1, 2, 3, 4 করে কি করা উচিত?
প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় অভিভাবকদের একটা বিশেষ করে যাদের মধ্যে একটা অ্যাংজাইটি হচ্ছে, একটা টেনশন হচ্ছে, বাচ্চাকে আবার স্কুলে পাঠাবো কি হবে ইত্যাদি, যেটা বারবার উঠে আসছে যে ছোট বাচ্চারা হয়তো কিছু সেফটি প্রোটোকল মানতে তাদের অসুবিধে, কিন্তু একটু যারা আমার চেম্বারে কিন্তু কয়েকটা খুব ছোট বাচ্চারাও কিন্তু মাস্ক পরে থাকে, এবং এটাও একটা ডিসিপ্লিনের মধ্যে, ওরা স্কুলে একটা ডিসিপ্লিন ফলো করে অনেক সময় যেটা বাড়িতে করে না। কাজেই আমার ধারণা এই আমরা যেরকম ছোট বাচ্চাদের স্কুলে যখন পাঠানো হয় তাদের লাইনে দাঁড়াতে শেখানো হয়, অনেক কিছু টিচাররা যেটা বলে যে সেটা বাচ্চারা অনেক বেশি শোনে বাবা মার থেকে। কাজেই এই যে সেফটি প্রোটোকলটা হয়তো স্কুলে গিয়ে টিচাররা যদি এটাকে খুব স্ট্রিক্টলি ফলো করেন, আমার মনে হয় কিছু মানে আমি বলছি ক্লাস 3-4-এর বাচ্চাদেরও কিন্তু এটা শেখানো যেতে পারে, এবং সেই কাজেই স্কুলে ফিরে যাওয়া দরকার। বাবা মার এই কোথাও একটা অ্যাংজাইটিটা কাটিয়ে উঠে সেটাকে তাদের এটা একটা পদক্ষেপ নেওয়া দরকার যে হ্যাঁ আমার বাচ্চা যেভাবে সাফার করছে মানে একাডেমিক্যালি, সেটার জন্য এইটা করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের নিয়ে কিন্তু ছুটিতে বেড়াতে যাচ্ছে বাবা মারা, বাচ্চাদের নিয়ে শপিং মলে ঘুরতে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে যদি খেতে যেতে পারে, তাহলে তারা এইটাই ভাবতে হবে যে বাবা মার আড়াল হলেই বাচ্চার একটা কিছু হয়ে যাবে, এইটা মাথা থেকে এবার আস্তে আস্তে সরাতে হবে। একটা জিনিস হয় যে বাচ্চা আর বাবা মা একটা সেপারেশন অ্যাংজাইটি মধ্যে দিয়ে যায় যখন প্রথম স্কুলে শুরু হয়, বাবা মাদের আবার সেই সেপারেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যেতে হবে। একেবারে অনেক ধন্যবাদ, আমাদের সময় একদম সংক্ষিপ্ত, এখানেই শেষ করতে হবে। এটা বলাই বাহুল্য যে পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা বিষয়টা চলছে, সেখানে দাঁড়িয়ে স্কুল খোলার পক্ষেই সবাই মত দিচ্ছেন, না হলে একটা গোটা প্রজন্ম তাদের মধ্যে নানা রকমের সমস্যা, নানা রকমের সংকট, নানা রকমের ডিসঅর্ডার চলে আসছে, এবং তাদের ভবিষ্যৎ, তাদের বিকাশ, সেখানে দাঁড়িয়েও বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেটা শুধুমাত্র মানসিক নয়, আর্থসামাজিক দিক দিয়েও ভীষণ রকম উদ্বেগের। আমরা আশা করব যে যথাসময়ে যথাবিহিত ব্যবস্থা নিয়ে স্কুল খোলা হবে, এবং যেমন স্কুল কর্তৃপক্ষ, যেমন সরকার, তেমনি অভিভাবকরা তারাও সতর্ক থাকবেন, কারণ সত্যি বছরের পর বছর এইভাবে চলাটা সেটা একটা গোটা প্রজন্মকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে কারো কোনো সংশয়ের অবকাশ নেই। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।